দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন আজ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সকালে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া দুপুরে জমা দেবে বিএনপি। তফসিল অনুযায়ী এসব মনোনয়নপত্র বাছাই করা হবে 16 আগস্ট। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। ভোট গ্রহণ হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের 349 জন সদস্য। চট্টগ্রাম 4 আসনটি বর্তমানে শূন্য থাকায় মোট ভোটার 349 জন। বলছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। সহকর্মী ফারজানা আক্তার আছে নির্বাচন কমিশনে, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, আপনি বার্তাকক্ষে জানিয়েছিলেন এবং আমরাও শিরোনামে বলছিলাম সকালে 11 দলীয় ঐক্যের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সুনির্দিষ্টভাবে বলতে পারেন কিনা কটা নাগাদ তারা জমা দিতে পারেন, তারা এসেছেন কিনা? এছাড়া বিএনপি কখন আসতে পারে, সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন ফারজানা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনে। এবং সকাল 11টায় বিরোধী দলীয় ঐক্যজোটের আসার কথা ছিল, তারা আমরা যেমনটি জানলাম যে তারা আসছেন, এখন এসে পৌঁছায়নি। তবে সকালে অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে 2 জনের একটি প্রতিনিধি দল এসে তারা আরেকটি মনোনয়ন ফর্ম নিয়েছে। এর আগে যদিও আরেকটি মনোনয়ন ফর্ম তারা নিয়েছিল এবং বিএনপিও কিন্তু এর আগে 2টি মনোনয়ন ফর্ম তুলেছিল এবং বিএনপি আজ দুপুর 2টার সময় আসবে। এবং আপনি কিন্তু জানেন যে জামাত ইতোমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে, যদিও বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এবং এই যে এখানে দেখতেই পাচ্ছেন, হয়তো আমি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি প্রস্তুত আজ যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে সেটির জন্য। এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করবেন। এবং এর আগে 6 আগস্ট এই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এবং সেই তফসিল অনুযায়ী আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবং এই যে মনোনয়নপত্র, এখানে কিন্তু যে নিয়ম, সেই নিয়মের মধ্যে একজন প্রস্তাবককারী থাকবেন, একজন সমর্থককারী থাকবেন। এবং এই যারা প্রস্তাবককারী বা সমর্থককারী হবেন তাদের কিন্তু সংসদ সদস্য হতে হবে, অর্থাৎ সংসদ সদস্যের বাইরে কেউ যদি প্রস্তাবক হন তাহলে সেক্ষেত্রে মনোনয়ন গ্রহণযোগ্য হবে না। এবং আপনি আরেকটি বিষয় জানেন যে 70 অনুচ্ছেদ অনুযায়ী যে দলের ভোটাররা যারা আছেন এই রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু ভোটার যারা সংসদ সদস্য তারা, এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী আসলে সংসদ সদস্যরা তাদের দলের বাইরে যেয়ে কিন্তু ভোট দিতে পারবেন না। এবং এই ক্ষেত্রে বলা যায় যে সংসদে আসলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে। এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে 20 তারিখে যে ভোট গ্রহণ হবে সেই ভোটের দিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং নির্বাচন কমিশন কিন্তু আমাদের জানিয়েছে যে ভোটের দিন বিকেল 5টায় ভোট গ্রহণ শেষে সাথে সাথে সেখানে প্রাথমিকভাবে একটি গণনা হবে যে কতগুলো ভোট বৈধ এবং কতগুলো ভোট অবৈধ। তারা সেখানে একটি প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন এবং এরপর নির্বাচন কমিশনে এসে তারা সেই ফলাফলের গেজেট কিন্তু প্রকাশ করবেন। এবং এই নির্বাচনে আপনি যেমনটি বলছিলেন যে ভোটার কিন্তু 349 জন, এবং চট্টগ্রামের একটি আসন শূন্য থাকার কারণে 350 জনের বদলে কিন্তু একটি আসন শূন্য থাকার কারণে ভোটার 349 জন, এবং তারা কিন্তু ভোট দিবেন। এবং যখন ভোট দিবেন সেখানে ব্যালট পেপার থাকবে, স্বচ্ছ ব্যালট বক্স থাকবে। সেই ব্যালট পেপারে ভোটাররা ক্রমিক নম্বর অনুযায়ী তাদের নাম দিয়ে স্বাক্ষর পূরণ করে ভোট করবেন। রাকিব, আমরা এখানে অপেক্ষা করছি 11টায় জামাতের যে প্রতিনিধি দল তাদের আসার কথা, তারা আসছেন, কিছুক্ষণ পর হয়তো আসবেন। এবং দুপুর 2টার সময় বিএনপির যে প্রতিনিধি দল তারা আসবেন এবং তারা হয়তো আসার পর মিডিয়ায় ব্রিফ করবে, তখন আমরা যুক্ত হয়ে আবারও যে তথ্য থাকবে সেটি জানিয়ে দিব। এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। অনেক ধন্যবাদ ফারজানা আক্তার। আমরা অপেক্ষায় আছি, নিশ্চয়ই আপনার মাধ্যমে ক্ষণে ক্ষণে আপডেট পেতে থাকবো এবং 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে যারা আসবেন তাদের কথাগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে জানতে পারবো। সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে, বলছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যেহেতু আজকে শেষ দিন, আপডেট জানাচ্ছেন আর আমাদেরকে। এদিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং
এই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। বেলা 12টায় সচিবালয়ে বৈঠক হবার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এরপর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। আজ রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগে গেল রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন, আজ সচিবালয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। যতটুকু আমরা বুঝতে পারছি, একটি ব্যবসায়িক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের, সম্ভবত তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। একটু আপডেট আমাদেরকে জানাবেন। এছাড়াও রাষ্ট্রপতি ইস্যুতে দলের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের, যেটা একটু আগে জানাচ্ছিলাম। সব মিলে একবার আমাদেরকে একটু আপডেট জানাবেন মোহাম্মদ হুসাইন। রাকিব, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে গেল 11ই আগস্ট 50 সদস্যের একটি টিম, একটা প্রতিনিধি দল, ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল বাংলাদেশে আসেন, ঢাকায় সফর করেন। এরই অংশ হিসেবে কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে তারা সকাল 9টার দিকে সচিবালয়ে আসেন এবং সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যে প্রতিনিধি দলটি এসেছে তাদের মিটিং বা সাক্ষাৎ শুরু হয়েছে, বৈঠক শুরু হয়েছে। বৈঠকে মূলত এআই প্রযুক্তি, বাংলাদেশে বাণিজ্য সহযোগীকরণ এবং বিনিয়োগের যে বাধাগুলো রয়েছে সেসব বিষয় এবং বিভিন্ন খাত, যেসব খাতে বিনিয়োগ করা যায়, বিনিয়োগের পরিবেশ রয়েছে সেসব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবার কথা রয়েছে এবং বৈঠক এখনও চলছে। একটু পরেই বৈঠকটা শেষ হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন। একই সাথে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যে সভাপতি তিনি বা তাদের পক্ষ থেকে একটি ব্রিফিং হবার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক হবার কথা রয়েছে 12টার দিকে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাষ্ট্রপতির যে মনোনয়ন, আজকে সেই মনোনয়নটা সরকারি দল বিএনপি এই মনোনয়ন চূড়ান্ত করবে। আমরা যতটুকু জানি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটি চূড়ান্ত হতে যাচ্ছে এবং এটি একই সাথে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে প্রস্তাবক এবং সমর্থকও কিন্তু নির্ধারণ করা হবে। একজন প্রস্তাব করবেন, একজন সমর্থক করবেন, তারই মধ্য দিয়ে কিন্তু নামটি চূড়ান্ত করা হবে এবং এখান থেকে নুরুল ইসলাম মনি যিনি চিফ হুইপ তিনি জানিয়েছেন যে এখান থেকে নির্বাচন কমিশনে যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এখনো পর্যন্ত স্থায়ী কমিটির সদস্যদের কেউ সচিবালয়ে আসেননি। নুরুল ইসলাম মনি এসেছেন, তিনি কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আজকের এই বৈঠক থেকেই রাষ্ট্রপতি যে প্রার্থী বিএনপির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সেই মনোনয়নটা চূড়ান্ত করা হবে। তো রাকিব, এখনো পর্যন্ত আসলে স্থায়ী কমিটির সদস্যদের কেউ আসেননি। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো এই বৈঠকে আসলে কারা কারা আসছেন, কি কি বিষয় হচ্ছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ হুসাইন যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে। বলছিলেন প্রধানমন্ত্রীর কর্মসূচি নানামুখী আপডেট এবং যেটা বলছিলেন যে দেশে বিনিয়োগ সম্ভাবনা খুঁজতেই মূলত ঢাকায় সফররত যে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, সেই কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের যে 45 সদস্য, সেই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে মূলত এক্সেলেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিমসন এবং বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলর এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অব কমার্সের যিনি সভাপতি অতুল কেশব, তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড এবং সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতে বিনিয়োগের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, মামলা নিষ্পত্তির হার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ আরো 12 জেলায় ই বেল্ট বন্ড সিস্টেম চালু করা হয়েছে। এর আগে 16 জেলায় ই বেল বন্ড সিস্টেম চালু হয়েছিল। যেসব জেলায় মামলা নিষ্পত্তির হার কমাতে পারবে সেসব জেলা এবং সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন আইনমন্ত্রী। 16টির সাথে এই ইবেল বন্ড কর্মসূচিতে আমাদের আরও 12টি জেলা সংযুক্ত হলো। এই সংযুক্তিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি, ধন্য মনে করছি। মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা যে জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারি আরও বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি। বিয়ের প্রস্তাব, প্রেমের আহ্বান, মোবাইলে রিচার্জের আবদার, এমনকি সন্তানকে ভয় দেখিয়ে খাওয়ানোর অনুরোধও আসে জাতীয় জরুরি সেবা 999-এ। যে নম্বরে থাকার কথা কেবল বিপদে পড়া মানুষের আরতি, সেখানে আসা অর্ধেকের বেশি কলই অপ্রয়োজনীয়। তবুও এ সমস্ত কলের ভিড় ঠেলে প্রতিদিন হাজার হাজার জরুরি ফোন রিসিভ করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন 999-এর কর্মীরা। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। সহযোগিতা করার জন্য নুরুল্লাহ স্যার সেবাটি নিচ্ছে। ধন্যবাদ স্যার, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করার জন্য। জরুরি মুহূর্তে একটি ফোন কলই বদলে দিতে পারে একটি জীবন। তাই পুলিশ, ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স সেবার জন্য দিনরাত 24 ঘন্টা খোলা থাকে জাতীয় জরুরি সেবা 999 বা 999। প্রয়োজনীয় তথ্যের জন্য আপনাকে ফোন করা হবে। শুরু থেকে গত 8 বছরে 999-এ কল এসেছে প্রায় 8 কোটি, কিন্তু এর মধ্যে প্রায় 57%ই অপ্রয়োজনীয়, অর্থাৎ কৌতূহল, মজা কিংবা অদ্ভুত আবদারের ফোনই বেশি। আচ্ছা, দক্ষিণ কাহিনীগঞ্জ, একটু লাইনে থাকুন, আমি আপনাকে। এখানে কলগ্রহীতা নারী কর্মকর্তাদের প্রায়ই দেয়া হয় বিয়ে বা প্রেমের প্রস্তাব, এমনকি মোবাইলে রিচার্জের আবদারও আসে। আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার সাথে কি প্রেম করা যাবে, এরকম কিছু কল। তারপরে আবার আমি বিয়ে করতে চাই, এই ধরনের অনেক কল আসে। চাইল্ড কলগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা কান্না করতেছে, বাচ্চা খাচ্ছে না, তো বাচ্চার মা কল করে বলে কি যে আন্টির সাথে কথা বলো, তাহলে খাবে, ভয় দেখাবে, এগুলো বলে। কল করে শুধু শুধু প্রপোজ করছে। অপ্রয়োজনীয় যে কলগুলো আসে সেগুলোতে আসলে একটু হ্যাজিটেট ফিল হয়। অনেকেই অবসর সময়ে গালিগালাজও করেন কলগ্রহীতাদের। এমন অসংখ্য অপ্রাসঙ্গিক কলের মাঝেই অপেক্ষা করতে থাকে প্রকৃত জরুরি সাহায্যের আবেদন। এটা তো বলতে পারবো না স্যার, কারণ আমরা তো সেবা দিয়ে থাকি। সেবা প্রতিষ্ঠানে এসে তারা ফোন করে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে, যা বলার মতো না, শোনে কোনো কারণ ছাড়াই। এক্ষেত্রে আমাদের তো আর করণীয় কিছু থাকে না। গালাগালিটা আমাদের অভ্যাস হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আসলে এটা একটা মানুষের মন মানসিকতা তো সবার তো একরকম না। অপ্রয়োজনীয় কলের এই চাপের মধ্যেও প্রতিদিন প্রায় 25,000 কল রিসিভ করে সেবা দিয়ে যাচ্ছেন প্রায় 400 জন কর্মী। প্রতিটি কল যাচাই করে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠানো হয় সহায়তার অনুরোধ। 80টা ওয়ার্ক স্টেশন আমরা কল রিসিভ করি। সেখানে বিপদগ্রস্ত লোকজন যখন ফোন করে তখন দেখা যায় এই অপ্রয়োজনীয় কলগুলোর জন্য আমাদের ওয়েটিং টাইমটা 2 মিনিট থেকে 3 মিনিটে পৌঁছে যায় অনেক সময়, যেটা আসলে অনেক একটা নেগেটিভ ব্যাপার, যে জরুরি সেবার ওয়েটিং টাইম আসলে থাকাই উচিত না। অপ্রয়োজনীয় কলের কারণে অনেক সময় জরুরি বিষয়ে দ্রুত সেবা বিলম্বের ঝুঁকিতে পড়ে। তাই নাগরিকদের দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন 999 কর্মকর্তারা। জরুরি কল যদি ধরেন, যেটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যেগুলোকে জরুরি কল ধরা হয়, যেটা লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন থাকে, পুলিশের ক্ষেত্রে অথবা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে অথবা আপনার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আমরা যে 3টা সেবা দিয়ে থাকি, এই 3 সেবার ক্ষেত্রে আমরা মূলত 10% কল পেয়েছি এ পর্যন্ত। প্রায় 30 লক্ষ কলের মতো কল পেয়েছি। এবং এই কলের মধ্যে, এই জরুরি কলের মধ্যে আমাদের
84% কলই হচ্ছে আপনার পুলিশ সংক্রান্ত কল। অপ্রয়োজনীয় কল বন্ধে এবার টেলিযোগাযোগ আইন অনুসারে শাস্তির বিধান আনার পরিকল্পনা করছে জরুরি সেবা কর্তৃপক্ষ। তবে তাদের আশা আইন প্রয়োগ নয়, বরং জনগণই সচেতন হয়ে তাদের অধিকার বুঝে নেবে। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খানের প্রতিহিংসায় ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আশঙ্কায় এনবিআরের বহু কর্মকর্তা কর্মচারী। আন্দোলনের অজুহাতে নজিরবিহীন শাস্তির মুখে পড়েছেন অন্তত অর্ধশত কর্মকর্তা। আবার তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়েছেন কেউ কেউ, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। ভুক্তভোগীদের অনেকেই আব্দুর রহমানের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ এনেছেন, চেয়েছেন তদন্ত। রুহুল আমিনের রিপোর্ট। এই ব্যক্তি একটি কর অঞ্চলের সাবেক কর্মচারী। সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ক্যামেরায় চেহারা দেখাতে রাজি হননি। এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান খান যখন ডেপুটি কর কমিশনার, তখন 2 বছরের বেশি সময় ছিলেন তার অফিস সহকারী। দীর্ঘ বছর সুসম্পর্ক ছিল তাদের। ওনার সাথে এত গভীর সম্পর্ক দেখা হলে আমারে খুব আদর করতো, ই করতো। 2024 সালে একটি টেলিভিশন চ্যানেলে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খবর প্রচার হয়, যা আমলে নিয়ে আব্দুর রহমান তাকে চাকরিচ্যুত করেন। আমার কমিশনার উনি ফোর্স দিয়ে আমারে সাসপেন্ড করাইছে। দুর্নীতির অভিযোগে অধীনস্থদের চাকরিচ্যুত করা আব্দুর রহমান কি দুর্নীতিমুক্ত? তার সাবেক এই সহকারী জানান, আর 10 জন অফিসারের মতোই আব্দুর রহমানও নিয়মিত ঘুষ খেতেন। সবাই মনে করেন যেইভাবে ট্যাক্স অফিসে যেভাবে করে ওইভাবে উনিও করছে। এখন উনি পরে তো মনে করেন প্রমোশন হওয়ার পারছেন না, উনি ওনার দেখায় যে আমি খুব দুধা দোয়া। এসিটি থেকে ডিসিটি প্রমোশন পাওয়ার পর আমার সার্কেল আসছে। সেই সময় তো মনে করেন সবকিছুই এমনি করতো, লেনদেন করত। সুসম্পর্ক থাকা সত্ত্বেও একটি সংবাদ আমলে নিয়ে আব্দুর রহমান কেন একজন কর্মচারীকে চাকরিচ্যুত করেন, এমন প্রশ্নের উত্তর জানতে কর অঞ্চলটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাদের ধারণা, অতীত জানাই কাল হয়েছে সেই কর্মচারীর জন্য। আব্দুর রহমানের প্রতিহিংসার শিকার হয়েছেন আরও বহু কর্মকর্তা কর্মচারী। তাদেরই একজন বিসিএস 29 ব্যাচের কর্মকর্তা, দ্বিতীয় সচিব আব্দুল আহাদ। 2024 সালে সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। লেখাপড়া শেষে নিয়ম মেনে কর্মস্থলে যোগ দেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়। উনি শুনানিতে আমার পাসপোর্ট, বোর্ডিং পাস ইত্যাদি চেয়েছেন, যেটা আসলে বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাছাড়াও 4 বার শুনানির তারিখ পরিবর্তন করেছেন। এছাড়া আমার জবাব ওনারা গ্রহণ করতে চাননি, এই মর্মে আমার কাছে প্রমাণাদি রয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণ হওয়ার পরও আদেশে এই কর্মকর্তাকে সতর্ক করেন আব্দুর রহমান। আমি যোগদান করেছি, এটা তাদেরকে প্রমাণ দেওয়ার পর তারা শেষ পর্যন্ত আমাকে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। আবার সেই সাথে আমাকে সতর্ক করলো। কিসের সতর্ক বা কী আচরণে সতর্ক হবে সেটা আসলে কথা উল্লেখ করেনি। এবং এই সতর্ক হওয়ার ব্যাপারটি আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতা থেকে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে পত্র দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে জানানো হয় যে আমি প্রমোশনের জন্য এলিজিবল বা পদোন্নতি আমি পেতেই পারি। তারপরেও আমাকে কোনো কিছু না জানিয়েই পদোন্নতি বঞ্চিত করা হয় পরপর 2 বার, 24 সালের শেষের দিকে একবার, আর এই 2026 সালের প্রথম দিকে। কাস্টমসের একজন ডেপুটি কমিশনার লিয়েনে ছিলেন জেনেভায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে। এনবিআরের আন্দোলন চলাকালে সেই কর্মকর্তা জ্যেষ্ঠদের দুর্নীতি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট দেন। এরপর তার লিয়েন বাতিল করেন আব্দুর রহমান। এসবের বাইরে এনবিআর পৃথকীকরণ আন্দোলনের কারণে প্রায় অর্ধশত কর্মকর্তা কর্মচারীকে শাস্তি দেন আব্দুর রহমান। বাধ্যতামূলক অবসর দেন কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে। 2 জন সিনিয়রই বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আপনারা তো ছিলেন, তো তখন তো আপনারা তো সব কভার করছেন। এ কথা কি সঠিক না? মিডিয়াতে তারা 2 জন বলেছেন যে কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তারপর এত যে ব্যবস্থা নিল, 4-5 জন সিনিয়র অফিসারকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে। এই অফিসারগুলোর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুক তো, দেখি। এবং শুধু অঙ্গীকার ভঙ্গ করেন নাই, অঙ্গীকার করে উনি নিষ্ঠুর আচরণ করেছেন। সাবেক চেয়ারম্যানের প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে এখনও অস্থির এনবিআর। রাজস্ব আদায়ের চেয়ে ভবিষ্যৎ নিয়েই চিন্তিত শাস্তিপ্রাপ্তরা। এনবিআরের যে সমস্ত অফিসারগুলো ওই সময় আন্দোলন করেছিল, আমি শুধু এইটুকু যাব, একজন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ভুল করতেই পারে, কিন্তু এখানে একটা জিনিস আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করি, সেটা হলো যে এই ভুলটা কি উনি ওনার ব্যক্তিগত কোনো ইন্টারেস্টে করেছে কিনা। তাদেরকে সুযোগ দেওয়া উচিত
যদি সংশোধন কেউ হতে চাই, এবং এই ভুলটা আমি যতটুকু জানি কেউ কার ব্যক্তিগত স্বার্থের কারণে করে নাই। আব্দুর রহমানের বিরুদ্ধে সাবেক সহকারীর ঘুষ নেয়ার তথ্য শুধুই কি অভিযোগ? আয়কর নথিতে মেলে এর প্রমাণ। নানা অসঙ্গতিতে ভরা এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের কর নথি। পারিবারিক খরচ কম দেখিয়ে অবৈধ সম্পদ বৈধ করেছেন আব্দুর রহমান। ছেলে মেয়ের উচ্চশিক্ষার নামে বিদেশে পাঠিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। হাসনাত ইকবাল নামে এক ব্যক্তির কাছে গ্রহণ করেন ৮০ লাখ টাকা। সম্পদ গড়েছেন রাজধানীর লালমাটিয়া, ধানমন্ডি, ফার্মগেট, পূর্বাচল, বসুন্ধরা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে। অর্থ মন্ত্রণালয়ে বসে করতেন শেয়ার ব্যবসা। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি আব্দুর রহমান খান। রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, এ পর্যায়ে আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসে যেতে চাই। সেখানে মিডিয়া ব্রিফিং চলছে। মূলত বাংলাদেশ সৌদি বিমান চলাচল সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে এবং বেবিচক চেয়ারম্যান কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেতে পারছি মন নাম্বার ফ্রিকোয়েন্সি, এর জন্য যেতে হবে অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সাউথে যেতে পারবেন। ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে, এবং যে আর্থিক যে সংশ্লিষ্টতা আছে, আর্থিক সংশ্লেষ সেটা হবে। সুতরাং বাই অল মিনস দিস ফ্রিকোয়েন্সিটা যে বাড়লো সেটা আমাদের ডিভিডেন্ড দেবে। আর এর সাথে একটা জিনিস, কার্গো পরিবহনের ব্যাপারে একটা জিনিস ভালো হয়েছে। এভিয়েশন ভাষায় বলে ফিফথ ফ্রিডম। আমরা এখন এই চুক্তির ফলে ইউরোপের দুইটা মেজর ডেস্টিনেশন যেখানে আমাদের কার্গো যায়, দ্যাট ইজ স্পেনের জারাগুজা অ্যান্ড জার্মানির ফ্রাঙ্কফুর্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কার্গো হাব। সেখানে আমাদের ফিফথ ফ্রিডম হিসাবে আমাদের এয়ারলাইন্সগুলো সাউথ দিয়েও সেখানে যেতে পারবে। লাইকওয়াইজ ওনাদেরও দুইটা ডেস্টিনেশন হংকং এবং চায়নাতে পেয়েছে। এর ফলে বোথ সাউদি অ্যান্ড বাংলাদেশ বোথ সাইড উইল বি অন উইনিং সিচুয়েশন, স্পেশালি ফর কার্গো ক্যারেজ। সুতরাং এই চুক্তির ফলে আমাদের যে কার্গো অথবা আরএমজি সেক্টরটি স্পেশালি, অথবা অর্থনীতির যে সাইডটা, এই এক্সপোর্ট যে সাইডটা, সেটা একটু আমরা বেটার শেপে থাকবো। সুতরাং বাই দ্যাট মার্জিন অলসো এই এমওইটা একটা ভালো সিগনিফিকেন্স বহন করে এবং সরকারের জন্য একটা সাফল্যের আমি মনে করি একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। চুক্তি স্বাক্ষর ছাড়াও এই 4 দিনের ভিতরে আমরা ওদের সাথে একটু সাইড মিটিং করেছি। আমাদের সাথে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং লোকাল এয়ারলাইন্স আপনার ইউএস বাংলা, ওনারাও গিয়েছেন। আমরা এই ইউএস বাংলা বিমান অ্যান্ড সাউদি এয়ারলাইন্স আমরা সাইড মিটিং করেছি। সেই মিটিংয়ের ফলে এই যে লোকাল এয়ারলাইন্সগুলো এবং সাউদি এয়ারলাইন্সগুলো, এদের ভিতর যে আন্ডারস্ট্যান্ডিং যদি কোনো গ্যাপ থাকতো অথবা মনে করো স্লট সে সমস্যাটা থাকে, এই সমস্যাটা অনেকাংশ দূর হবে। সুতরাং এটা একটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসে আমরা ছিলাম এবং সেখানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কথা বলছিলেন। মূলত বাংলাদেশ সৌদি আরব বিমান চলাচল সহযোগিতা সংক্রান্ত যে সমঝোতা স্মারকটি সই হয়েছে সেটি নিয়ে মূলত কথা হচ্ছিল এবং এই বিষয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ এবং সালিশের মাধ্যমে ঘটনা ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বাড়ির মালিকের বিরুদ্ধেই। বিষয়টি জানার পরও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। দোষীর শাস্তির দাবি করেছেন এলাকার লোকজন। আর এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। রিয়াজ হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের মোড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি গ্রামে আমির হোসেনের বাড়িতে পরিবারের সাথে থাকতেন দৃষ্টি প্রতিবন্ধী ওই নারী। তার বাবা পাশেই মুদি দোকান চালিয়ে সংসার চালাতেন। পরিবারের সদস্যরা জানান, গত 7 আগস্ট ওই নারীকে বাসায় রেখে তারা বাইরে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়ির মালিক তাকে ধর্ষণ করে। তারা বাড়িতে ফিরলে ঘটনাটি জানাজানি হয়। এলাকার লোকজন বিষয়টি জানাজানি হলে সালিশের 3,60,000 টাকায় অভিযুক্ত এলাকার এক নেতার সহায়তায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ওরা সালিশি করে নেই, পরে গার্জিয়ান, আমাদের যে গার্জিয়ান ছিল, ওদের যে গার্জিয়ান আছে, পরে আপস গিয়ে ছেলে গেছে পাশে। আর ইচ্ছা দিতে হবে একদম জোর করবো কিছু মেয়ের সম্পূর্ণ ইচ্ছাই হয়েছে। আমাদের দেশে কাঠামোতে যেটা আছে এটা বাস্তবায়নের জন্য আইন যেভাবে তারা সাজা দেয় ওইভাবে যাওয়া উচিত। প্রকৃত অপরাধী যারা, তারা যদি এভাবে দর্শন করে পার পেয়ে যায় সালিশের মাধ্যমে, তাহলে সমাজে আর দর্শন বেড়ে যাবে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিল, কিন্তু এলাকায় গিয়ে ভুক্তভোগীদের খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ করলে জড়িতদের গ্রেপ্তার করা হবে। দৃষ্টি প্রতিবন্ধী মেয়ের সাথে শারীরিক সম্পর্ক তৈরির ঘটনা নিয়ে সালিশি বৈঠকে বসছে। এই সংবাদটা পেয়ে
আমি তাৎক্ষণিক পুলিশ পাঠাই এখানে। পুলিশ পাঠানোর পরেও এখানে পুলিশ পৌঁছানোর পূর্বেই এই লোকজনগুলো ওখানে যাওয়ার পরে আর কাউকে পাওয়া যায় নাই। আমাদের কাছে ভিকটিম পক্ষ অথবা ভিকটিমের পরিবারের কেউ কোনো অভিযোগ দাখিল করা মাত্রই আমরা এ ব্যাপারে আইনগত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ধর্ষণের বিষয়টি সালিশ করে সমাধানের সুযোগ নেই। পুলিশকে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও রেপ হয়ে থাকে সেখানে সালিশ করার বিন্দুমাত্র সুযোগ নেই। এটি আমরা শুনলাম। আমি আজকে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এটি তদন্ত করব। যদি আমরা সত্যতা পাই, আমরা সাথে সাথে এটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, এবং একই সাথে আমরা পুলিশকে অনুরোধ করব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। ঘটনার পর থেকে ভুক্তভোগী ওই নারীসহ তার পরিবারকে এলাকা ছাড়া করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের দোকান। শান্তা ইসলাম, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।